Welcome everyone. In today's lecture, we will cover International War Crime Tribunal in Bangladesh. In today's lecture, we will be providing the basic preview or purview of the International War Crime Tribunal. আচ্ছা, International Crimes Tribunal Act 1973 এটা হচ্ছে 1973 সালে একটা আইন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার আইন। কি বলে, এটা হচ্ছে গিয়ে enacted by বাংলাদেশের পার্লামেন্ট দ্বারা। কি বলে, কিসের জন্য? ডিটেনশন, আটক, বিচার এবং শাস্তি দেওয়া। বিচার আর শাস্তি দুটো কিন্তু আলাদা শব্দ, হ্যাঁ। প্রসিকিউশন, পানিশমেন্ট আলাদা দুটো শব্দ। পার্সন রেসপন্সিবল ফর কমিটিং জেনোসাইড, গণহত্যা, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, ওয়ার ক্রাইম, যুদ্ধাপরাধ এবং আদার ক্রাইমস আন্ডার আন্তর্জাতিক আইনে অন্যান্য ক্রাইম যেগুলো আছে। ট্রাইব্যুনাল কনস্টিটিউটেড, কি বলে আপনার, দাঁড়ান বলি। Tribunal constituted under the Act shall have the power to try and punish any individual or group of individual or organization or any member, any armed defense auxiliary forces, irrespective of its nationality, who commits or has committed in the territory of Bangladesh, whether before or after commencement of this Act, any crime mentioned in subsection 2 of the section 3 of the Act. Imran. জি স্যার। দেখেন, এই লাইনটা খুবই স্পেশাল একটা লাইন। দেখেন এই লাইনটার কারণে বিফোর ওর আফটার, বুঝতেছেন কত তাৎপর্যপূর্ণ একটা আইন। বাংলাদেশের আর কোন আইনে এই জিনিসটা দেখবেন না। মানে কি জানেন, এই আইনটা পাশ করার আগের ঘটনাগুলো এই আইনের বিষয়বস্তু হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু অন্য কোনো আইনে কি দেখছেন? সিবিসি, সিআরপিসি এগুলো থেকে এই লাইনটা কখনোই দেখছিলেন না স্যার। এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, মানে প্রভাব, ভূতাপেক্ষা। মানে হচ্ছে কি, মানে আইনটা পাশ করছেন, এটা দিয়ে পরে শুধু আইন পাশের দিন থেকে না, এর আগের ঘটনাগুলো বিচার করা যাবে। এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ল এর ক্ষেত্রে। আপনারা সবসময় মনে রাখবেন, মানে এটা হচ্ছে গিয়ে ল এর ছাত্রের জন্য এটা হচ্ছে গিয়ে মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা কোনটা রেট্রোস্পেক্টিভ কোনটা রেট্রোস্পেক্টিভ নাই, যেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আপনার মানে কি বলা যায়, এটা মানে নোটিস করার মতো একটা ব্যাপার। আচ্ছা, তো হচ্ছে কি কাজেই এই সেকশন 2 এবং 3 ধারা অনুযায়ী কি এই এক পাশের আগে অথবা পরে যে সময় অপরাধ সংঘটিত না কেন এই আইনের অধীনে বিচার করা যাবে। ভূতাপেক্ষা কার্যকারিতা, বাংলা শব্দটা মনে পড়ছে, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আপনাদের বানানোর সুবিধার জন্য একটু লিখে দিই। নোট হচ্ছে টেক্সট, বড় করে আনতে যারা কি এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ঠিক আছে, এটাই হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন under 6 of the government, under 6 of the section 6 of the Act, government may by notification of the official gazette set up one or more tribunals, each consisting a chairman and not less than 2 or not more than 4 members. আচ্ছা, তাহলে একজন চেয়ারম্যান থাকবেন। এখন এটা গঠন, মানে এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল গঠন কিভাবে হবে এটা নিয়ে বলতেছে। কি বলা যায়, এটা হচ্ছে গিয়া, তাহলে হচ্ছে গিয়া কিভাবে, ইট কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান অ্যান্ড কি বলে 4 জন আদার মেম্বার, মানে নিম্ন পক্ষে 4 জন, ঊর্ধ্ব পক্ষে সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 2 জন। কাজেই চেয়ারম্যান সহ 3 জন অথবা চেয়ারম্যান সহ মোট 5 জন। এই হচ্ছে কি আপনার মানে এটার সদস্য সংখ্যা। আচ্ছা, এই একটা কিছু আপনার উল্লেখযোগ্য কিছু মানে তাৎপর্যপূর্ণ কিছু সংশোধন আসছে, সেটা হচ্ছে 2009 সালে। হ্যাঁ, তো হচ্ছে গিয়া কি বলে কি বলে আপনার মানে এটার মাধ্যমে কি হচ্ছে গিয়া কি বলে, টু কাম আউট ফ্রম দ্য কালচার অফ ইম্পিউনিটি। ইম্পিউনিটি বলতে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার মানে সেকশন কি বলে, তাহলে 22/3/2012 গভর্নমেন্ট অফিসিয়াল গেজেট নোটিফিকেশন কি বললো, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 2 গঠন করলো।
তারপরে হচ্ছে বর্তমানে দুইটা ট্রাইব্যুনাল আছে আর আইসিটি আন্ডারে হচ্ছে কি আপনার মানে সেকশন 3 তে বলা আছে যে আর কি বলে আপনার আইসিটি 1 এবং আইসিটি হেলথ সেপারেট রুলস অফ প্রসিডিউর অফ ইটস ওন, যে প্রসিডিউর কি ফলো করবে তাদের তাদের নিজস্ব একটা প্রসিডিউর আছে। গভর্নমেন্ট কি বলেছে, simultaneously constitute a prosecution team to have the chief prosecutor under section 7 of the act and investigation agency under section 8 of the act। তাহলে গভর্নমেন্ট কি একই সঙ্গে কি করেছে, একটা প্রসিকিউশন টিম মানে সরকারি পক্ষের কৌশলী নির্ধারণ করেছে, পাবলিক কৌশলী, মানে সরকার পক্ষের উকিল। তো সরকার পক্ষের উকিল তৈরি করেছে যারা হচ্ছে গিয়া প্রধান মানে চিফ প্রসিকিউটর মানে প্রধান সরকারি কৌশলীকে সহায়তা করবে। এটা কোন সেকশন আন্ডার সেকশন 7 অফ দ্য অ্যাক্ট। ইনভেস্টিগেশন এজেন্সি মানে তদন্ত সংস্থা তৈরি করেছে যারা এগুলা ঘটনাগুলা তদন্ত করবে, যে বিচার যে হচ্ছে এগুলো মানে অভিযোগ আসছে এগুলো সত্য না মিথ্যা এগুলো যাচাই করে দেখবে। এটা সেকশন 8 এর আন্ডারে। একটা আপনারা তো সবাই জানেন সব কোর্টে রেজিস্ট্রি আছে, সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি আছে, এখানেও রেজিস্ট্রি কম্পোজ অফ রেজিস্ট্রার, এখানেও আছে ডেপুটি রেজিস্ট্রার এন্ড পার্সোনাল। একটা ফরমেশন অফ দ্য ট্রাইব্যুনাল মানে ট্রাইব্যুনালের ফরমেশন হওয়ার পরে কি ঘটলো, ফরমেশন অফ দ্য ট্রাইব্যুনাল হওয়ার পরে কি ঘটলো, যে পাওয়ার কনফার্ড সেকশন 20 দে ফর্মুলেটেড সিন্স ওন রুলস অফ প্রসিডিউর। হ্যাঁ, ট্রাইব্যুনাল আছে কি তাদের নিজস্ব প্রসিডিউর নিজেরাই সেট আপ করে নিচ্ছে এবং এগুলো গেজেটে পাবলিশ করছে 17/7/2010 অন কমপ্লিশন অফ দ্য ইনভেস্টিগেশন। ওই যে আপনাকে বললাম যে আগে তদন্ত করবে ইনভেস্টিগেশন এজেন্সিটা যে গঠন করছে সেকশন 8 এর আন্ডারে, এটা হচ্ছে যে কি রিপোর্ট সাবমিট করবে ওই যে প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর এই ওয়ার্কাম ট্রাইব্যুনাল। তো হচ্ছে উনি হচ্ছে কি এটা পরীক্ষা করবেন, পরীক্ষা করে ফর্মাল চার্জ, হ্যাঁ মানে আনুষ্ঠানিক অভিযোগ আনয়ন করবেন এবং সাবমিট টুগেদার উইথ ম্যাটেরিয়ালস প্রমাণ দিয়ে প্রমাণ সবকিছু সহ উইটনেস সহ সাক্ষী সহ ট্রাইব্যুনালের ওই যে আপনার মানে চেয়ারম্যান সহ আরো দুইজন যে সদস্য আছেন বিচারক আছেন ওনাদের কাছে কি করবেন, জমা দেবেন। আফটার টেকিং কগনাইজেন্স, এটা কগনাইজেন্স দেওয়ার এই যে মামলা আমলে নেওয়া, এটা তো আপনার সবাই জানেন জাজের কাজ। ইফ দ্য এলিগেশন আর প্রাইমা ফেসি ফাউন্ড, প্রাইমা ফেসি মানে হচ্ছে কি হ্যাঁ যদি মনে হয় না এটা যে হ্যাঁ একদম মানে খাঁটি মনে হচ্ছে যে না এটা ম্যাটেরিয়াল গুলো খাঁটি, সে দোষী সাব্যস্ত হচ্ছে, স্টেটমেন্ট অফ এগুলো সব যদি মনে হয় যে না বলে এখন একিউজ কে এখন কি করা হবে, প্রাইম অফিসে ফাউন্ড কনসিডারিং দ্য মেটেরিয়াল এগুলো করার পরে কি হবে, আপনার মানে যদি মনে হয় এগুলো যথেষ্ট আমলে নেওয়া হবে তাহলে আমলে নেবেন এবং কি করা হবে, কি বলে কি বলে আপনার একিউজ কে যথেষ্ট অপরচুনিটি দেওয়া হবে কি করার জন্য, তার নিজেকে ডিফেন্ড করার জন্য। এরপর দেখুন at this stage defense is entitled to have copy of all the materials। এই জায়গাটা ফর্মাল চার্জ আনার পরে তারপরে হচ্ছে কোর্ট যখন আমলে নেবেন তখন ডিফেন্স কে সবগুলো ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে যে না তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই উইটনেসের এই সাক্ষীগুলো আছে, ডিভিডি তথ্য প্রমাণ প্রামাণ্যচিত্র যাই হোক আছে এগুলো তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, যাতে কি বলে মানে ডিফেন্স অর্থাৎ বিবাদী পক্ষ তাদের তৈরি করতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন অভিযুক্ত আসলে একিউজড হচ্ছে কি আপনার মানে এটা এই জিনিসগুলো রেডি করতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন ডিফেন্স বিবাদী বলতেছে ট্রাইব্যুনাল অন হিয়ারিং বোথ সাইডস এন্ড পার্সোনাল অফ ম্যাটেরিয়াল ডকুমেন্টস উইটনেস ডিভিডিস, দেখেন কি কি স্টেটমেন্ট অফ সাক্ষী জবানবন্দি, তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল মানে যা কাগজপত্র দলিল, ডিভিডিজ ইনক্লুড করেছে। দেখেন এটা একটা আধুনিক আইন, ডিভিডি পর্যন্ত এগুলো কারণ ডিজিটাল ম্যাটেরিয়াল এগুলো অ্যাকসেপ্টেবল এভিডেন্স। to believe that the accused committed the offense other হ্যাঁ বোথ পার্টি হিয়ারিং করবেন, বোথ পার্টি ওনাদের বক্তব্য দিবে, বক্তব্য দেওয়ার পরে হচ্ছে গিয়ে কি ফ্রেম অফ চার্জ হবে। হ্যাঁ যদি মনে হয় যে না জাজের যদি মনে হয় কিংবা এই যে ট্রাইব্যুনাল সদস্য তো আপনারা জানেন সংসদের পরে 3 জন আছেন, তো একজন চেয়ারম্যান আর 2 জন মেম্বার থাকবেন, বিচারক 3 জন। তো তারা যদি মনে করেন যে না এখানে চার্জ গঠনের সুযোগ আছে, আপনারা তো সবাই ক্রিমিনাল প্রসিডিওর পড়ে আসেন, আশা করি এই জিনিসগুলো টার্মগুলো ধরতে পারতেছেন। তো হচ্ছে কি আপনার মানে কি বলে চার্জ গঠন ইস্যু ফ্রেম যখন করা হবে যদি মনে করেন যে না এখানে মামলা নেওয়ার মতো ব্যাপার স্যাপার আছে তাহলে হচ্ছে গিয়ে কি উনি ফ্রেমিং চার্জ করবেন। হ্যাঁ, অথবা ফ্রেমিং চার্জটাকে ফ্রেম বন্দি করবেন যাকে বলা হয়। ট্রায়াল আরম্ভ হবে, এবার both সাইড হচ্ছে গিয়ে এডিউস এক্সামাইন উইটনেস সাপোর্ট ইন দ্য রেসপেক্টিভ কেসেস এন্ড ডিফেন্স। এবার সরকার পক্ষ এবং বিবাদী পক্ষ তাদের সবকিছু নিয়ে রেডি হবে জবাব দেওয়ার জন্য, কে দিয়ে ডিফেন্ড করার জন্য, মানে মোট কথা হচ্ছে গিয়ে আপনার মানে ট্রায়ালের কাজ আরম্ভ হয়ে যাবে।
আন্ডার সেকশন 21 এর আন্ডারে কি বলে, কনভিক্টেড, যে দোষী সাব্যস্ত হয়ে গেছেন সেকশন 3 এর আন্ডারে, এবং সেন্টেন্স বাই ট্রাইব্যুনাল সে হ্যাভ দ্য রাইট টু আপিল। এখন আপিল কোথায় করা যাবে? দোষী সাব্যস্ত হয়ে গেছেন, আপিল করার কথা বলা আছে 21 কে, কোথায় করতে পারবেন? আপিলের ডিভিশন। দেখেন হাইকোর্টের একটা জিনিস মনে রাখবেন, এটা হয়তো আপনারা কেউ জানেন না, না জানলেও দোষী কোনো করে দিয়ে কিছু নাই। আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা হচ্ছে আপিলের ডিভিশন যেখানে চিফ জাস্টিস সহ আরো 6 জন বিচারপতি বসেন, ওনারা 7 জন মিলে হচ্ছে ফুল বেঞ্চ হয়। তো কোনো কোনো ইয়ের জন্য ওনারা 2 জন বসেন, কোনো কোনো সময় ওনারা 7 জনে দিয়ে বসান। তো হচ্ছে গিয়ে আপনার মানে এর নিচে হচ্ছে গিয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এখন ইন্টারন্যাশনাল ওয়ারক্রাইম ট্রাইব্যুনালের মর্যাদাটা হচ্ছে হাইকোর্টের সমান, হাইকোর্ট ডিভিশনের সমমর্যাদার, কাজেই এটার আপিল স্বাভাবিকভাবেই কোথায় যাবে? আপিলের ডিভিশন। এটা কিন্তু হাইকোর্টে আর আপিল করা যাবে না, এটা ডাইরেক্ট আপিলের ডিভিশনে করতে হবে আপনাকে। তো হচ্ছে কি আপনার মানে কি, এখন আপিলের ডিভিশন কি, এটা আপনারা সবাই জানেন, হাইয়েস্ট জুডিশিয়াল ফোরাম অফ দ্য কান্ট্রি। তো এই ধরনের দোষী সাব্যস্ত মানে আপনি মোট কথা আপনার তো দুই ধরনের, আপনারা নিশ্চয়ই জানেন ক্রিমিনাল মামলায় দুইটার এগেনস্টে আপিল করা যায়। আপনি যে দোষী সাব্যস্ত হচ্ছেন এইটার বিরুদ্ধে আপিল করতে পারেন, কিংবা আপনাকে কিংবা এবং এবং দুইটাই, এবং দিয়ে কি বলে আপনাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, অথবা শুধু শাস্তির বিরুদ্ধে, অথবা আপনি দোষী না এইটার এগেনস্টে আপনি আপিল করতে পারেন। তো কনভিকশনের সেন্টেন্স মানে হচ্ছে গিয়া আপনি মানে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপনাকে কি বলে শাস্তিও দেওয়া হয়েছে, রায় প্রদান করা হয়েছে। এখন হচ্ছে কি গভর্নমেন্ট এবং কমপ্লেন্টের, ও দেখেন এই জিনিসটা নতুন সংশোধনের নতুন আসছে। সাপোজ সরকার পক্ষ মানে চিফ প্রসিকিউশন টিম যদি মনে করে যে না, অথবা সরকার পক্ষ কিংবা অভিযুক্তরা যে ধরেন যারা কমপ্লেনটা করছে, মামলাটা যারা দায়ের করে, এটা কিন্তু মামলা দায়ের করতে পারেন, অথবা কোনো কেউ শত ইনফরমেন্ট হিসেবে, তথ্য প্রদানদাতা হিসেবে উনি মামলা করতে পারেন। তো এখানে সরকার পক্ষ যিনি অভিযোগ করছেন তিনি, অথবা যিনি তথ্যদাতা ইনফরমেন্ট, তিনজনেরই আপিল করার রাইট আছে। যে না, এই যে মানে ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনাল যে আইসিটি যে রায়টা দিছে, এটা আসলে অপরাধীদের কি করছে, বেকসুর খালাস দিয়ে দিচ্ছে কিংবা ফাঁসি দেবে, ওনার যদি মনে করেন যে না, এটা যথেষ্ট হলেই সেক্ষেত্রে আপিল করা যাবে। দেখেন এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপিলের সময় ক্রিমিনাল মামলায় আপনার মানে শাস্তির জন্য প্রসিকিউটর আর আবেদন করতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এই একটা জায়গায় এটা এক্সেপশন যে হ্যাঁ, আপনার মানে শাস্তি যদি মনে করেন ওরা যথেষ্ট হয়নি, সেক্ষেত্রে ওরা আপিল করতে পারেন যে না, কোন শাস্তি আইসিটি দিছে, আপিলের ডিভিশনে আমি শাস্তি বাড়ানোর আবেদন করবো। এটাও কিন্তু এই তিনজন, সরকার পক্ষকে, কমপ্লেইনেন্ট যিনি অভিযোগ আনছেন, অথবা যিনি তথ্য প্রদানগুলো করছেন, ওনারা তিনজনে এটা করতে পারেন। আচ্ছা, এখন গিয়ে সেকশন 6 এর 2 তে কি বলছে? ট্রাইব্যুনাল হচ্ছে গিয়ে কি স্বাধীন, এবং সে তার নিজস্ব বিচারিক কার্যক্রম চালাবে, এবং যেটা নিরপেক্ষ এবং কি বলে সুবিচার হবে, এই ধরনের একটা ট্রায়াল হবে। এটা হচ্ছে গিয়ে কি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দে হ্যাভ টু মেনটেন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হুম। আচ্ছা, ডিগ্রি অফ ফেয়ারনেস নিয়ে কি বলছে? Has been contemplated in the Act and rules of procedure formulated by Tribunal under powers conferred in section 22 হচ্ছে গিয়া কি ওদের নিজস্ব প্রসিডিউর নিজেই দিয়ে করার কথা বলেছিল। National such as long denial of the justice of the victims of the atrocities committed during 1970 and as a nation as a whole. আচ্ছা, কি বলে, এটা বিভিন্ন রেফারেন্সে কাজ করে। ন্যাশনাল জাতীয় প্রয়োজন থাকতে পারে, যেমন এই যে মানে দীর্ঘদিন যুদ্ধাপরাধের বিচার হয় নাই, কিংবা তাদের যে অপরাধগুলো করেছেন অ্যাট্রোসিটিস, যেগুলো করেছেন, দুরাচার যেগুলো করেছেন, সেগুলোর বিচার হয় নাই। তো এগুলো হচ্ছে গিয়ে কি 1971 সালে, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে আপনার জাতি হিসেবে যে আপনার মানে কি বলে আপনার মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেগুলো কোথায় বিচার করে তারা বিচার করতে পারে। হুম? তো হচ্ছে গিয়া কি বলে আইসিটিএ হচ্ছে গিয়ে আপনার কি, আপনারা তো সবাই জানেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এন্ড দ্য রুলস ফর আপনার এডুকেট কমান্ডার রাইটস টু অ্যাকিউজ enshrined after Article 14 আইসিসিপিআর এ, হ্যাঁ, আইসিসিপিআর এ হচ্ছে কি আপনার মানে এগুলো হচ্ছে কি আর্টিকেল 14 এর মাধ্যমে দিয়ে আপনার মানে সাইন করা আছে। তো হচ্ছে গিয়ে 1973 সালের যে একটা, এটা হচ্ছে মেরিট এবং মেকানিজম কি আছে, যে স্ট্যান্ডার্ড অফ দ্য সেফগার্ড নিডেড ইউনিভার্সিটি টু বি প্রোভাইডেড, হ্যাঁ। তো দ্য পার্সন একিউজড অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এগুলো আপনার মানে বুঝতেছেন যে মেরিটের মেকানিজম থাকবে, তো অবশ্যই থাকবে।
তারপরে হচ্ছে জার্নালিস্ট, সাংবাদিকদের কি বলা হচ্ছে, অ্যালাউড টু ওয়াচ দ্য প্রসিডিং। পর্যবেক্ষকরা কিংবা সাংবাদিকরা এটাকে প্রসিডিং দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে পাবলিক প্রসিডিং, মানে ওপেন কোর্টে, কি বলে না, মানে এটা হচ্ছে পাবলিক কোর্টে হবে বিচারের জন্য। আবার যে সাংবাদিকরা কিংবা পর্যবেক্ষকরা, যেটা আমি আপনি গিয়েও চাইলে দেখে আসতে পারবো। The tribunal is a domestic judicial mechanism set up under national legislation is mean to try international regulation crime. This is why it is known as international crime. এটা কিন্তু হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমটা আপনারা মনে হয় শুনে করবেন না যে এটা হচ্ছে গিয়ে মানে বিদেশিরা আসছে এটাতে ইনভলভ হচ্ছে। এটা দেশের একটা কোড, বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে চলবো। ইন্টারন্যাশনাল যে কনভেনশন, জেনেভা কনভেনশন, এগুলো আমরা মেনে চলবো। কাজেই এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ট্রাইব্যুনাল। বাংলাদেশ যেহেতু জেনেভা কনভেনশনের সিগনেটরি এবং একটা কান্ট্রি, তো বাংলাদেশকে জেনেভা কনভেনশন রেসপেক্ট করে চলতে হবে। কাজেই এগুলো বিচারে কি আপনার পড়ে আসছেন জেনেভা কনভেনশন, যে যুদ্ধাপরাধীদের সঙ্গে কিরকম ব্যবহার ইত্যাদি ইত্যাদি। তো অন্যায় কোনো আনফেয়ার আচরণ করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে কি আর কি বলে এটা যদিও ডোমেস্টিক ট্রাইব্যুনাল, কি বলে আপনার মানে ডোমেস্টিক লেজিসলেশন ট্রাইব্যুনাল শ্যাল নেভার প্রিক্লুড টু সিক গাইডেন্স ফ্রম দ্য ইউনিভার্সালি। হ্যাঁ, যদিও এটা মানে কি বলে আপনার মানে ঘরোয়া মানে কি বলে আপনার মানে ডোমেস্টিক্যালি মানে আমাদের জাতীয় ভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ল গুলো জাতীয়, কিন্তু হচ্ছে কি তাদের কখনোই মানে বলা হয় না যে না বিদেশি গাইডলাইন গুলো বাদ দেবে। ওনারা বরঞ্চ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল চাইলে তারা হচ্ছে গিয়ে ইউনিভার্সালি রিকগনাইজ যে কোনো মানে পদ্ধতি ব্যবহার করতে পারে। নীতি যেগুলো আছে সেগুলো ইন্টারন্যাশনাল ল যেসব নীতি আছে, আইন কানুন আছে, সেগুলো তারা মানে মানতে তাদের আমলে নিতে পারে। কি কি নিতে পারে দেখেন, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক অপরাধ আইন, এটা ব্লেন্ড অফ ন্যাশনাল ল, মানে ন্যাশনাল লকে মানে আমাদের দেশীয় লকে আন্তর্জাতিক ল এর সঙ্গে ব্লেন্ড করে এগুলো মানে তারা করতে পারে। কখনোই বলা হয়নি যে আন্তর্জাতিক ল পুরোটা বাদ দিয়ে দাও, বরঞ্চ বলা হয়েছে যে না, তোমরা বাদ দিতে পারবে না, যখন প্রয়োজন মনে করবে নিয়ে আসতে পারবে। আচ্ছা, all provisions ensuring adequate rights of defense have been established enshrined in ICT and the rules as well. এটা অনেকবার বলা হয়েছে আপনাদের। তো হচ্ছে ট্রাইব্যুনাল ইজ হাউসড ইন এ সিনিক বিল্ডিং নোন এজ ওল্ড হাইকোর্ট বিল্ডিং। আমাদের পুরাতন যে হাইকোর্ট বিল্ডিং ছিল, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রেমিসিসে আছে, ওইখানে হচ্ছে কি আপনার মানে এটা নেওয়া হয়েছে। আর কি বলে বর্তমানে হচ্ছে কি আর কি বলে আপনার মানে শুধু মানে যেহেতু ওই সময় বিচার খুব বেশি ছিল, এখন বর্তমানে হচ্ছে কি মানে অভিযুক্তের সংখ্যা কম, তাই একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার হচ্ছে। তো এটাই হচ্ছে কি আপনার মানে আইসিটি এর মেইন কথাগুলো।